দেখি সোহেল আমাদেরকে কিছু একটা প্রুফ দেবেন, হ্যাঁ? তা উনি আল্লাহর অস্তিত্বের একটা প্রমাণের জন্য উনি চেষ্টা করবেন। দেখি ওনাকে একটুখানি সুযোগ দিই আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য। তা উনি প্রাইভেট চ্যাটে লিখেছেন, দেখি উনি সত্যিই লিখেছেন নাকি মিথ্যে করে লিখেছেন। দেখি মানে জাস্ট একটা ইয়ে পাওয়ার জন্য লিখেছেন নাকি দেখি। দেখি সোহেল ভাই, ও সোহেল ভাই আনমিউট করে শুনতে বলুন। পাচ্ছি। আপনি আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছিলাম। আমি আমি শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই হুম সূরা হুম। আল আনাম আছে আমাদের কোরআনের। বাপরে, হ্যাঁ। তো ওখানে একটা 125 নম্বর আয়াত আছে। তো সেখানে বলা আছে আর কি, বলবো কি আয়াতটা বলবো? বলে ফেলুন শুনি। বাপরে বাপ, আপনি আয়াত বললে এটা আমি শুনবো না, তাই হয়? আচ্ছা, বলুন একটু শুনি। এটা হচ্ছে যে অতঃপর আল্লাহ হ্যাঁ। যাকে পথ প্রদর্শন করতে চান হ্যাঁ। তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং ব্যাস। যাকে বিপথগামী করতে চান হ্যাঁ। তার বক্ষকে সংকীর্ণ, অতি সংকীর্ণ করে দেন, যেন বাহ, সে সবেগে আকাশে আরোহণ করছে। ওরে বাপরে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করেন। আচ্ছা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আর কি যে এই জিনিসটা মেডিকেল, আপনি যেহেতু মেডিকেলের স্টুডেন্ট সম্ভবত, তো হ্যাঁ। আপনি এই হাইপক্সিয়া ব্যাপারটা সাথে এই জিনিসটার একটা মিল মনে হয় থাকতে পারে। একবারই দেখছি না তো কোথায়, না হাইপক্সিয়া এই যে, কোথায় লিখে দেয়? না হাইপক্সিয়া লেখা নাই, সেটা তো হ্যাঁ। লেখা নাই, কিন্তু এই যে আচ্ছা। হাইপক্সিয়া যে লক্ষণগুলা, যে বক্ষ সংকীর্ণ হয়ে আসে, চাপ লাগে, এই টাইপের ভাই জিনিস বোঝাচ্ছে। কি একটা অবস্থা ভাই। তো এই জিনিসটা 1450 বছর আগে কিভাবে এটা আসলো এটা? আচ্ছা সোহেল ভাই, আপনি একটা কথা বলার আগে না আমি একটা কথা বলে নিই, হ্যাঁ? আমি একটা মজার হ্যাঁ, জিনিস বলে নিই। আমি আপনাকে একটুখানি মিউট করলাম, কিছু মনে করবেন না, ঠিক আছে? একটু মিউট করলাম, ঠিক আছে? আসিফ ভাই, আমি হাসলাম দুটো কারণে, বুঝলেন? প্রথমত হচ্ছে এই জিনিসটা আমি একটা জায়গাতে একটা ভিডিওতে দেখেছিলাম, ঠিক আছে? তো তিনিও একজন বোধহয় ডাক্তার, জানি না মানে কিরকম ডাক্তার আমি জানি না। তিনি এই কথাটা বলছিলেন যে সাই করে যখন উপরে উঠে যাচ্ছে তখনই হাইপক্সিয়া হচ্ছে, বুকটা এরকম ইয়ে হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে তারা বলছেন যে এটা নাকি হাইপক্সিয়ার একটা উদাহরণ। আরেকটা নতুন জিনিস দেখলাম, বুঝলেন আসিফ ভাই? একটা গ্রুপ আছে, বুঝলেন? তো সেই গ্রুপটা সেইখানে তা একজন একজন সেখানে মানে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। তার ধারণাটা এরকম যে এই যে ঈশ্বরের ধারণা আছে, এই যে আল্লাহর ধারণা বা ধরুন ভগবানের ধারণা যে আছে, এই ধারণাটাই প্রমাণ, বুঝলেন? ঈশ্বরের ধারণাটাই হচ্ছে ঈশ্বরের প্রমাণ। যদি ঈশ্বর না থাকতো তাহলে এই ধারণাটা এলো কোত্থেকে? বুঝলেন আসিফ ভাই? ওয়াও ভাই, ভাই এরা কি, এদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই। মানে মানে বুদ্ধিমত্তা একটা নতুন সেকশন খোলা উচিত। আইকিউ, বেস্ট আইকিউ, বুদ্ধিমত্তা, এদেরকে মানে আজীবন পুরস্কার দিয়ে দেওয়া উচিত। প্রত্যেক বছর এদেরকে পুরস্কার দেওয়া উচিত যে এত কিভাবে হয় মানুষ। মানে এই যে শাকচুন্নির ধারণাটাই হচ্ছে শাকচুন্নির অস্তিত্বের প্রমাণ। বা নইলে ধর্মান্ধের ধারণাটা এলো প্রত্যেক কোত্থেকে? না না ধারণা নইলে এলো কোথেকে? যদি সত্যি না থাকবে তাহলে ধারণা এলো কোত্থেকে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন। এবং এই আজকে গানের আরেকটা জিনিস শিখলাম, হ্যাঁ আজকে আরেকটা জিনিস শিখলাম যে মানে নাস্তিকদেরই ওই যে বুকে কি হয়, বুকে যে অসুখটা হয়, যে অসুখটার কথা বললেন, যেটা নাস্তিকদের হয় আস্তিকদের আর হয় না। ওয়াও না। ভাই, ফ্যান্টাস্টিক। আচ্ছা আসিফ ভাই, একটুখানি আয়াতটা একটুখানি দেখাবেন ওখানে সত্যি কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, আয়াতে এইরকমই কথা বলা আছে, ঠিক মানে কথার ভুল নাই। এই যে মানে তাদের অন্তরকে সংকুচিত করে দেন, হ্যাঁ, অন্তরকে সংকুচিত করে দেন। কিন্তু এখানে অন্তর মানে হচ্ছে হৃৎপিণ্ডকেই বোঝানো হয়েছে। ইসলামে অন্তর মানে বলতে যেটা বোঝায় হৃৎপিণ্ডকেই বোঝায়, কিন্তু এখানে তো বিরাট টেকনিক্যাল মিস্টেক আছে ভাই। মানুষ তো আসলে মানে হৃৎপিণ্ড দিয়ে চিন্তা করে না, মানুষ তো চিন্তা করে হচ্ছে গিয়ে ব্রেইন দিয়ে। তাহলে অন্তরটা তো থাকে তো ব্রেইনে, তাই না অমিত ভাই নাকি? অবশ্যই আসিফ ভাই, ব্রেনেই তো থাকে। ওটা কি হার্টে থাকে নাকি বা বুকে থাকে নাকি? ব্রেনেই থাকে। তাহলে অন্তরটাকে সংকুচিত করে দেন, এটা তো মানে আমি ইয়াটা দেখাচ্ছি, তাহলে তো ব্রেইনের সংকুচিত হয়ে যাওয়ার কথা। আনাম এই যে ভাই সোহেল ভাই, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই যে দেখেন সূরা আনামের 125 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে আল্লাহ যাকে সৎ পথে দেখতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকুচিত করে দেন। তাহলে তো ভাই 1 নম্বর কথা হচ্ছে, এখানে তো ওই লোকের কোনো দোষ নেই, কারণ তাকে তো আল্লাহ পাক সংকুচিত করেই দিচ্ছে, সে আর কিভাবে কি করবে? আল্লাহ পাক সংকুচিত করে দিয়ে তাকে দোজখে যদি পাঠায়, এটা তো একটা বিরাট অন্যায় হবে তার উপরে। 2 নম্বর কথা হচ্ছে, অন্তর বলতে কি বোঝাচ্ছে? হৃৎপিণ্ড নাকি মস্তিষ্ক? মস্তিষ্ক হয়ে থাকলে মস্তিষ্ক ছোট হয়ে যাবে, হৃৎপিণ্ড কেন ছোট হবে? এটা তো বুঝলাম না অমিত ভাই, আপনি বলেন তো দিলে। না আসলে এখানে তো সেরকম তো বলছে না, বলছে যে লিভস অ্যাস্ট্রে হি মেক্স দ্য চেস্ট টাইট অ্যান্ড কনস্ট্রিক্টেড অ্যাজ ইফ দে ওয়ার ক্লাইম্বিং আপ ইনটু দ্য স্কাই। আচ্ছা আসিফ ভাই, একটা কথা, এই যে ক্লাইম্বিং আপ ইনটু দ্য স্কাই, তা এরকম কথা যায় না মানে এখানে চেস্ট টাইট,
আমি বুঝলাম না, মানে এর সাথে হাইপক্সিয়ার কি সম্পর্ক থাকতে পারে সেটা কিন্তু আমি সত্যি বুঝলাম না আসিফ ভাই, আমি সত্যি জানি না এখানে। দ্বিতীয় কথা, যদি এরকম কোনো হাইপক্সিয়ার ইয়ে থাকি, তা কোনো ধরুন কোথাও যখন কোনো মানুষ একটা ধরুন আফিল যখন ক্লাইম্ব করে, তখনও তো প্রায় একই রকম সিমটম দেখা যেতেই পারে, মানে চেস্ট টাইটনেস, একটা কনস্ট্রিকশন এরকম তো থাকতেই পারে। তো সেই জিনিসটা তারা মানে সেটা জানতেই পারে, তাই এর মধ্যে এরকম কোন রকম ঘটনা জানার তো কথা আছে, মানে খুব যে একটা সায়েন্টিফিক এভিডেন্স এখানে দেখছি বলে তো আমার মনে হয় না আসিফ ভাই। ভাই এই যে প্রাচীন কালে তো মানুষ উঁচু জায়গায় যখন উঠতো তখন দেখতো যে নিঃশ্বাস না শ্বাস প্রশ্বাস নিতে তাদের একটু আহ, কষ্ট হয়, মানে যত এই মানে ইয়া থেকে লেভেল থেকে যত উপরে ওঠে তত নিঃশ্বাস নিতে, এটা তো প্রাচীন কালের মানুষ, প্রাচীন কাল থেকে তো মানুষ এই জিনিসটা জানতো যে যত পাহাড়ের উপরে ওঠে তত নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন তারা ভাবতো যে এই জিনিসটা হলে তারা ভাবতো যে বোধহয় বুকের ভিতরে যখন চাপ লাগে, চাপ চাপ লাগে, তখন তারা হয়তো ভাবতো যে এটা আমাদের হৃৎপিণ্ড সংকুচিত হয়ে যাচ্ছে বা কিছু একটা অন্তর সংকুচিত হয়ে যাচ্ছে। এই জিনিসটা তো এখান থেকে এসছে বলেই আমার মনে হচ্ছে অনেক। এসেও থাকতে পারে আসিফ ভাই, এসেও থাকতে পারে এর মধ্যে, তাও এরকম মানে কোনো রকম ইয়ে তো দেখছি না যে হাই আপে গেলে এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা কথা হতে পারে, এই সোহেল ভাই, ইয়ে নবীজি আকাশে গেছিল না ঘোড়ার পিঠে চড়ে না খচ্চরের পিঠে চড়ে? হ্যাঁ, গেছিলেন তো মিরাজে। তখনই জেনেছে হবে। না, এখানে কিন্তু একটা উপমা দিয়েছে, যেন যেন কথাটা আছে, এমন মানে হ্যাঁ, শাস্তি জানো দিবেন কথাটা হচ্ছে বিপদগামী করলে, যে মানে তিনি যখন উপমা গেছিলেন উপমা তখন স্বরূপ। তারও মনে হয় এই জিনিসটা হয়েছিল। তা আমার মনে হয় ওনারও এই জিনিসটা হয়েছিল, ওই জন্য উনি জেনেছেন, ওই জন্যই লিখেছেন। তাহলে তো প্রমাণ হয় যে তিনি আল্লাহর কাছে গেছিলেন নাকি? সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনার এই ইয়েটা তো খুব একটা সাইন্টিফিক হলো কি? না, সাইন্টিফিক এর জন্য আপনি আপনি তো ডাক্তার মানুষ, আপনি বলেন যে হাইপোক্সিয়া কি কি লক্ষণ, এটা আগে বলেন দেখি। কিন্তু হাইপক্সিয়াতে এরকম লক্ষণগুলি যে আছে সেরকম আরো তো অনেক কিছু লক্ষণ আছে, যেমন কনফিউশন একটা ব্যাপার আছে, সেটা তো হতে পারে হাইপক্সিয়ার ক্ষেত্রে। না, এই জিনিসটা কি ক্রেভিং, আছে? ক্রেভিং যে জিনিসটা, সেই অক্সিজেনের জন্য ক্রেভিং যে জিনিসটা, সেই জিনিসটাও তো হতে পারে, ঠিক আছে। হাইপক্সিয়ার আরো অনেক কিছু লক্ষণ আছে। তো এইখানে কি হাইপক্সিয়ার কথাটা কি ব্যাপারছে, এটুকু শিওর আপনি যে একবারে মানে এখানে Sure, কি বলছে যে আমি বলছি যে এখানে যেটা লেখা আছে যে বক্ষ সংকীর্ণ হয় বা চাপ হুম লাগে, এরকম কি হয় হুম কিনা হাইপোক্সিয়া, এটাও একটা লক্ষণ কিনা? শর্টনেস অফ ব্রেথ হয়, একটা শর্টনেস অফ ব্রেথ হয়, ঠিক আছে। এই শর্টনেস অফ ব্রেথটাকে একদম মানে একটা বুকটা টাইট হয়ে যাচ্ছে এইরকম কিছু বলছেন না? এরকম তো কিছু আমি জানি না। মানে চাপ ধরে আসে, একটা হাঁসফাঁস ভাব হয় এরকম। শর্টনেস অফ ব্রেথ, শর্টনেস অফ ব্রেথ আচ্ছা এই আচ্ছা। জিনিসটা, আর হচ্ছে হাঁসফাঁস লাগা এই জিনিসটা, এই যে বুকে চাপ লাগা, একটা একটা কনস্ট্রিকশন হয়ে যাওয়া, এই দুটো জিনিসকে আপনি মিলিয়ে দিচ্ছেন, একই রকম বলছেন? আমার কিন্তু মনে হয় না এই দুটো জিনিস একই রকম। আচ্ছা, আচ্ছা যদি আচ্ছা আমরা আচ্ছা, এবারে একটা কথা জিজ্ঞেস করি, ইয়ে মানে এখানে কি কোনো রকম এই ইয়ে লিখেছে, মানে কোনো রকম ধরুন হার্টবিট বেড়ে যাওয়া বা এই ধরনের কোনো গল্প লিখেছে? না, সেরকম লেখা নাই তো। কনফিউশনের কথা কিছু লিখেছে? না, এখানে যে সংকীর্ণ, বক্ষ সংকীর্ণর কথাই লেখা আছে। শুধু এইটুকুই লিখেছে এবং সেই জিনিসটা ইয়ে করছেন। আরেকটা জিনিস হতে পারে যে সেই সময় এই যে বক্ষ সংকীর্ণ হয়ে যায় জিনিসটাকে বলছেন, এই বক্ষ সংকীর্ণ বলতে মানে ধরুন আপনার চেস্টের ছাতি ছিল 26 ইঞ্চি, যে 26 ইঞ্চি ছাতি হয়ে গেল 20 ইঞ্চি, এরকম বলছেন? উম, সেরকম না, আসলে আমি ধরছি আচ্ছা যে সোহেল ভাই, একটা হলো চাপ ধরে, চাপ ধরে আর কি আমাদের। হ্যাঁ চাপ ধরে বলতে আপনি ব্যাপারটা কি বোঝাতে চাইছেন, কিরকম বোঝাতে চাইছেন, মানে শর্টনেস অফ ব্রেথ বোঝাতে চাইছেন তো? মানে যেন হ্যাঁ, যেন সেটাই হচ্ছে তো ঠিক। নিঃশ্বাস নিতে পারছেন না, যেন হচ্ছে খুব কষ্ট করে হ্যাঁ হ্যাঁ নিঃশ্বাস হ্যাঁ নিতে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এরকম হ্যাঁ বলতে হ্যাঁ, চাইছেন? খুব সেটাই কষ্ট তো করে ঠিক। নিঃশ্বাস নিতে বলতে চাইছেন তো? যে এইখানে কি জি কষ্ট করে নিঃশ্বাস নেওয়ার কথা বলছে? মানে না, যাদের এরকম সেটা কাজ সেটা আপনি, স্পষ্ট নাই। কোরআনে হ্যাঁ তো অনেক কিছু স্পষ্ট নাই, কিন্তু উপমা স্বরূপ বলা থাকে তো, আচ্ছা, ওখান থেকে আর এটার কি ইয়েটা একবার বলুন তো, এখানে একবার সুরের নাম্বারটা ইয়েটা একবার বলুন তো শুনি, নাম্বারটা একবার বলুন, আমি জানি সূরা না যদি। আল আল আনামের একশো নাম্বারটা পঁচিশ কত? পারে। আল আনাম, সূরা আল আনাম কত নম্বর? আল আল আনাম আজ পেয়ে গেছি, পেয়েছি খুঁজে খুঁজে, দেখুন আজকাল আমিও শিখে গেছি। দাঁড়ান, আল আনামের কত? 125 নম্বর, ঠিক আছে দাঁড়ান, আমি খুঁজে একবার ভালো করে এখানে এখানে জিনিসটা দেখি, ঠিক আছে, একটু একটু ব্যাখ্যা করা যাক এখানে। দাঁড়ান একটা এখানে খুঁজে আনি। হ্যাঁ পেয়েছি। এবার এখানে কি বলছে, ওয়ান্টস টু গাইড দ্য, দাঁড়ান, হুয়েভার আল্লাহ উইল হি ওপেন্স দেয়ার হার্ট টু ইসলাম, ওকে, বাট হুয়েভার হি উইলস টু লিভ অ্যাস্ট্রে হি মেক্স দেয়ার চেস্ট টাইট, ঠিক আছে, অ্যান্ড কনস্ট্রিক্টেড অ্যাজ ইফ দে ওয়ার ক্লাইম্বিং আপ ইনটু দ্য স্কাই। আচ্ছা, দে আর ক্লাইম্বিং আপ ইনটু দ্য স্কাই, আচ্ছা ঠিক বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা বলছে দিস ইজ হাউ আল্লাহ রুমস ডিসবিলিভার কনস্ট্রিক্টেড অ্যাজ দো দে জেনারেলি অ্যাসেন্ডিং ইন দ্য স্কাই, আচ্ছা এটা ঠিক, ঠিক আছে, মাচ ন্যারো অ্যাজ দো হি ক্লাইম্বস আপ টু দ্য স্কাই, আচ্ছা ঠিক আছে ওকে। দেখুন এখানে এখানে একটা প্রথম কথা, ঠিক আছে, এখানে এখানে এটা অ্যাসফিক্সিয়া বা হাইপক্সিয়ার কথা বলছে কিনা। দেখুন এখানে চেস্ট টাইট, টাইট মানে আপনি বলতে চাইছেন শর্টনেস অফ ব্রেথের কথা বলতে চাইছেন, তাই তো? হুম হুম হুম। ও হুম, শর্টনেস মানে অফ মনে ব্রেথ হচ্ছে না হলে আমাদের মনে হয় যে চেপে আসছে, এটা কিন্তু মনে বুকটা হয়। এনে চেপে আসছে, হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক আছে, তো এইখানে এইখানে কিন্তু এইখানে যেরকম ভাবে বলছেন আপনি, মানে এখানে যেরকম ভাবে একটা বুকটা যেন খুব টাইট মনে হচ্ছে, মানে যেন নিঃশ্বাস নিতে পারছেন, এইরকম একটা জিনিস জি জি বলতে চাইছেন, তাই তাই কি? জি জি। আচ্ছা, তো শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ এই জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যদি আপনি বলেন, কিন্তু সাথে হেডেক, কনফিউশন,
হার্টবিট, কাফিং, এই জিনিসগুলো কিন্তু সেখানে থাকা দরকার, ঠিক আছে? এটা সত্যি হাইপক্সিয়ার কথা বলছি কিনা আমি জানি না। এবারে আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে হ্যাঁ দেখো এখানে তো বলছে যে ইফ দে ওয়ার ক্লাইম্বিং আপ ইনটু দ্য স্কাই, উপরে উঠে যাচ্ছে, যেন আকাশে উঠে যাচ্ছে, ঠিক আছে? তো এটা এটা হতেই পারে যে সেই সময় মানুষরা যখন আপহিল ক্লাইম্ব করতো, মানে ধরুন হচ্ছে এরকম তো না যে শুধুমাত্র আপহিল, শুধুমাত্র তারা জানতো না, তারা কোনোদিন পাহাড়ে টাহাড়ে চড়েনি, তো যদি যদি যখন তারা আপহিল ক্লাইম্ব করতো তখন তাদের মধ্যেও কিন্তু এই শর্টনেস অফ ব্রেথ, কনস্ট্রিকশন, এই জিনিসগুলো হতো। হুম। তো সেই কথাটাই এখন এখানে হয়তো বলছে, মানে আমি সত্যি জানি না, এটা আসিফ ভাই ব্যাখ্যা করতে পারে। এইটার মধ্যে কিন্তু খুব মিরাকুলাস কোনো একটা বক্তব্য আমি দেখছি না এখানে, অ্যাসফিক্সিয়া বা এই ধরনের কোনো কথা এরকম জিনিসটা দেখছি না। সেই সময় কিন্তু লোকজনের যে অ্যাজমাটিক অ্যাটাক বা এই ধরনের শর্টনেস অফ ব্রেথ, এই জিনিসগুলো হতেই পারতো, তাদের কাজ ক্ষেত্রেও কিন্তু এরকম জিনিসগুলো হয়ে থাকতে পারে, এই ঘটনাগুলো হয়ে থাকতে পারে। এটা যে খুব একটা মিরাকুলাস একটা মানে আউট অফ দ্য ব্লু কোত্থেকে জেনেছে, এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমি এখান থেকে দেখছি না। হ্যাঁ বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যেমন বললেন যে আপনি শিওর না, আপনি সম্ভবত ধারণা করছেন যে হয়তো পাহাড়ে চড়তো এরকম হতো, ওই ধারণা থেকে মহানবী এগুলা লিখেছেন। হুম। তো হ্যাঁ এটা তো খুব এখন একটা কমন বিলিফ না, এই এই জিনিসটা, এই যে উপরে উঠলে মানে একটা আপনি বলতে চাইছেন যে এটা খুব একটা মিরাকুলাস আইডিয়া যে একটা পাহাড়ে চড়তে গেলে যে হাঁপ ধরে, এই জিনিসটা খুব মিরাকুলাস একটা আইডিয়া, এটা খুবই একটা অদ্ভুত একটা আইডিয়া বলছেন। এই আইডিয়াটা এটা এজন্যই বলছি যে যেহেতু আকাশের কথা, এবং আকাশে উঠলে এরকম অবস্থা হয় অক্সিজেনের অভাবে। হুম। তো ওই সময় তো মনে হয় 1450 বছর আগে হাইপক্সের ধারণাটা কেউ জানতো না, সম্ভবত এই টার্মটা কেউ জানতো না ওইভাবে। না জানতো না, হাইপক্সি জিনিসটা কি জিনিস জানতো না, সেখানে হ্যাঁ ইংলিশ এই জানতো না টার্মটা কেউ তো, জানতো না। যেহেতু এখানে ওই রকমই কিছু ইঙ্গিত দিচ্ছে, কাজে সে অনুযায়ী আচ্ছা তো আমরা এবার আমি একটা আপনাকে ধারণা করতে পারি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে? এই পালস যে কথাটা, এই পালস কথাটা না ইন্ডিয়াতে কেউ জানতো না, বুঝলেন? এই ইংলিশের যে পালস কথাটা ইন্ডিয়াতে কেউ জানতো না, কিন্তু তারাও কিন্তু এই হ্যামার হেড পালস, যে ওয়াটার হ্যামার হেড না সরি, ওয়াটার হ্যামার পালস, এই ওয়াটার হ্যামার পালসে কিন্তু ব্যাখ্যা দিয়ে গেছে অনেক আগে। কিভাবে জানতো? আচ্ছা, তাহলে অন্য কিছু দিয়ে জানতো এরকম ব্যাপারটা। এক্স্যাক্টলি, সো দে ডেফিনেটলি দে হ্যাড সাম অল্টারনেটিভস, তাই না? দেখুন আচ্ছা এইখানে এইখানে যে কথাটা বলছে, হি মেক্স দ্যার চেস্ট টাইট অ্যান্ড কনস্ট্রিক্টেড অ্যাজ ইফ দে ওয়ার ক্লাইম্বিং আপ ইনটু দ্য স্কাই, মানে তারা আকাশের পথে যেন উঠে যাচ্ছে, তা ক্লাইম্বিং আপ, এই জিনিসটি বলছে ক্লাইম্বিং আপ। তা আপহিল ক্লাইম্ব করলে যে একটা শর্টনেস অফ ব্রেথ হয়, যে কনস্ট্রিকশন হয়, চেস্ট কনস্ট্রিকশন মতো হয়, এই জিনিসটা কিন্তু তারা সবসময় জানতো। এটা যে খুব যে একটা আচ্ছা। মিরাকুলাস আইডিয়া, এই জিনিসটা নয়। সেই সময় কি লোকজন খুব একটা পাহাড়ে উঠতো না, এই জিনিসটা আপনার মনে হয়? না, পাহাড় তো, হ্যাঁ উঠতোই তো, যুদ্ধগুলো তো অবশ্যই পাহাড়ে হয়েছে, বহুত পাহাড় নাকি মানুষের এগুলো হয়েছে না? পাহাড়টা তো আশেপাশে তো অনেক জায়গাতেই ছিল, সেই সময় তারা আপেল তারা ক্লাইম্ব তো করতোই তারা, তো এই জিনিসটার মধ্যে আপনার খুব যে একটা। আপনার কথা আচ্ছা যে আচ্ছা ওই ধারণা থেকে এরা নিয়েছে হয়তো ভয় দেখানোর জন্য অবশ্যই ব্যাপারটা। অবশ্যই এখান থেকে একটা, এটা একটা অল্টারনেটিভ ব্যাখ্যা তো অবশ্যই আছে, ঠিক আছে? একটা লৌকিক ব্যাখ্যা তো অবশ্যই আছে। এইবারে আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ? দেখুন এইখানে দেখুন এইখানে যে শর্টনেস অফ ব্রেথ, এই জিনিসগুলোকে যে আপনি হাইপক্সিয়া ভাবছেন, ঠিক আছে? তা আপনি একটা জিনিস ভাবুন যে তার মানে তারা এটা জানতো, বলতে চাইছেন যে সেই সময় এই নলেজটা ছিল যে আকাশের দিকে যত উপরের দিকে উঠবেন তত হচ্ছে অক্সিজেনের পরিমাণটা তত কমতে থাকবে, এই জিনিসটা সেই সময় জানতো, ঠিক আছে? যদি জানতো, সত্যি যদি এই জিনিসটা যদি থাকতো, তাহলে আমাদের কি যখনই একটা কোনো প্লেন বা যখন আমরা হাই অ্যাভাব যখন উঠতে শুরু করলাম, সাথে সাথে কি লোকজন বললো আরে যাস না উপরে, অক্সিজেনের ইয়েটা তো কম আছে, অক্সিজেনের পরিমাণ তো কম আছে, এরকম ব্যাপারটা ছিল? মানে অলরেডি তারা এই যে লেয়ার গুলো, এই সমস্ত জিনিসগুলো জানতো, এরকম জিনিসগুলো তো জানতো না, না, জানতো না। তাই না? ব্যাপারটা এরকম বলতে চাইছি যে ধরুন যদি আপনি বলেন যে কোরআনে একটা জ্ঞান আছে, ধরুন কোরআনে যে কোনো একটা জ্ঞান, ধরুন এই আমাদের লাইভে একজন একজন এসে বলছিল যে একজন হাইজেনবার্গ, তিনি নাকি উপনিষদ পড়ে তিনি কোয়ান্টাম ফিজিক্সের আইডিয়া পেয়েছেন, ঠিক আছে? তো তিনি যখন ওই কোয়ান্টাম ফিজিক্সের যে কথাগুলো যখন বলতে আরম্ভ করেছিলেন, তখন সমস্ত হিন্দুরা এসে বললো হ্যাঁ ভাই আমরা তো জানি, তুই আর কি হাইজেনবার্গ, তুই আর কি নতুন কথা বললি, এটা আমরা জানি, হ্যাঁ কি একটা কোথাকার কি একটা হাইজেনবার্গ এসছে, আমরা সবাই জানি। ইজ ইট লাইক দ্যাট? এরকম তো নয় জিনিসটা, তাই না? এখন ব্যাপারটা আপনিও শিওর না, আপনিও ধারণার ভিত্তিতে বলছেন, আমিও এই আয়াত বিশ্লেষণ করে আমিও কিন্তু ধারণার ভিত্তিতে বলছি। এখন কার আচ্ছা ধারণা ভাই সেটা ভাই বোঝা মুশকিল। ভাই 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 কে ধারণার ভিত্তিতে বলছে একটু বলেন, বুঝান তো ভাই, আমি ওই তো যে বুঝলাম অমিত না ভাই, যে অমিত ভাই আর কি। একটু কথাটা আমি শুনে নেন, কথাটা শুনে নেন। আমি তো কখনো সমুদ্রের পানিতে ডুবে মরি নাই, কিন্তু আমি তো এটা ছোটবেলা থেকেই জানি যে সমুদ্রের পানিতে ডুবে মানুষ মারা যেতে পারে। সমুদ্রে যদি সাঁতার কাটতে যায় তাহলে সেখানে যে স্রোত আসে, বড় বড় ঢেউ আসে, সেটা ঢেউতে মানুষ মারা যেতে পারে। আমি তো নিজে ব্যক্তিগতভাবে কখনো সমুদ্রের ঢেউ খেয়ে মারা যাইনি, এবং আমি তো ছোটবেলা থেকে এটা জানি। কিভাবে ভাই, কেমনে জানলাম আমি এটা? আপনি শুনেছেন, দেখেছেন? কার থেকে শুনবো আমি? কি আশ্চর্য কথা বললেন, কার থেকে শুনবো? কার থেকে? কে সেই ব্যক্তি? আপনার গার্জেন হতে পারে, কেউ বন্ধু বান্ধব হতে পারে, আপনি বইয়ে পড়তে পারেন, কেউ আপনার কাছের ও কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোহাম্মদ কি এই জিনিসটা শুনতে পারে না যে মানে পাহাড়ের উপরে উঠলে এটা হতে পারে? এটা কি মোহাম্মদ শুনতে পারে না? মোহাম্মদ কি সারা পৃথিবী থেকে আলাদা ছিল?
কারোর কথা না, কথা কথাগুলো কখনো শুনতো না? শুনতে পারে, আবার নিজেও পাহাড়ে উঠে ব্যাপারটা বুঝতেও পারে। না না, পাহাড়ে যেভাবেই হোক তার এই জিনিসটা সেই সময়ের মানুষ জানতো না। এইটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? এটা তো খুব স্বাভাবিক কথা, পাহাড়ের উপরে উঠলে মানুষের না না, আমি নিঃশ্বাসে তো কষ্ট হয়, নিঃশ্বাস আমি নিতে কষ্ট হয়। নিশ্চিত হইনি, আপনারাও যেমন ধারণা করছেন আমি সেটাই না বললাম। না, আমরা ধারণা করছি না, আমি এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত। আমি ধারণা করছি না, কিভাবে নিশ্চিত হলেন আমি এবার এই ভাই? বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত যে সেই অঞ্চলের মানুষ এই জিনিসগুলো অনেক কিছু জানতো। না, ঘুমাইলে চোখে দেখে না মানুষ, এটা জানার জন্য মানুষের মানে সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, বিজ্ঞানী আইনস্টাইন হওয়ার প্রয়োজন পড়ে না, বা খাওয়ার পর ইমিডিয়েট খাওয়ার পর পেট ভরে খাওয়ার পর যে ক্ষুধা লাগে না, এই জিনিসটা জানার জন্য ভাই মানে মহাবিজ্ঞানী স্টিফেন হকিং হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমরা যে কোনো মানুষই এই জিনিসটা জানতে পারে। পানিতে নামলে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় মানুষের, এটা যে কোনো মানুষই, এটা পানিতে নামতে হয় না, এটা যে কোনো মানুষই, এটা মানে 2000 বছর আগেও মানুষ জানতো। আমি গ্যারান্টি দিতে পারি 2000 বছর আগে মনে করেন চীন দেশের একটা মানুষ যে জীবনে কখনো পানিতে নামে নাই, সেও এই জিনিসটা জানতো যে পানিতে নামলে ডুবে সে মরে যেতে পারে, নিঃশ্বাস আটকে যেতে পারে, আটকে সে মরে যেতে পারে। সে যদি সাঁতার না জানে তাহলে সে মারা যাবে, সমুদ্রে পড়লে সে মারা যাবে। এটা 2000 বছর আগের একটা চীন দেশের একটা মানুষ, চীন দেশের উইঘুর প্রদেশের চুংচাং প্যাং নামক একজন মানুষ অবশ্যই এই জিনিসটা জানতো। এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। এটা তো আমার কোনো ধারণা না, এই ধারণার সপক্ষে আমার কাছে যথেষ্ট আছে, পর্যবেক্ষণ আছে। এটা আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা একটা ধারণা? না, ধারণা মানে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে, আইকিউ দিয়ে এগুলো ধারণা, সবই ধারণা করছেন। আপনি তো আর পড়ে না না, দেখেছেন সবই ধারণা না, সবই আমি ধারণা না, আমি সবই বলি ধারণা আসিফ না, ভাই, সবই আসিফ আপনি ভাই, আপনারা যখন ধারণা শব্দটা ব্যবহার করেন তখন এই এই ধারণার সাথে একটা বৈজ্ঞানিক তথ্যের ধারণার একদম মানে খুবই মাত্রাগত পার্থক্য আছে। আপনারা যখন ধারণাটা ব্যবহার করেন আপনারা মনে করেন যে আদম হাওয়াও একটা ধারণা, বিবর্তন একটা ধারণা। কিন্তু আমরা যখন একটা কথা বলি সেই জিনিসটা কিছু এভিডেন্সের উপর ভিত্তি করে বলি। আপনারা যখন সেই কথা একই ধরনের কিছু বলেন, দাবি করেন, তখন কোনো এভিডেন্স না দিয়েই আপনারা হুদাই হুদি একটা কথা বলে ফেলেন। আপনাদের কথাগুলো ধারণা হতে পারে, কিন্তু আমাদের কথাটাও আলটিমেটলি ধারণাই, কিন্তু আমাদের কথাগুলোর সপক্ষে কিছু বেসিক অবজারভেশন থাকে। বেসিক অবজারভেশনের পরে আমরা সেই কথাগুলো বলি, সেই ধারণাগুলো করি। সুতরাং আপনার যে ধারণার যে সংজ্ঞা এবং আমাদের ধারণার যে সংজ্ঞা, সেই দুটা একরকম না। অমিত ভাই, আপনি একটু বলেন তো ভাই, যে ওনারা যে ধারণা শব্দটা দ্বারা যে জিনিসটা মিন করে সেটা কিন্তু আমাদের সাথে মেলে না, তাই না অমিত ভাই নাকি? অবশ্যই আছে ভাই। এখানে যখনই আমরা কোনো একটা যখনই কোনো একটা ঘটনা থেকে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, তার পেছনে একটা লাইকলিহুডিজম কাজ করে। তো এখানে একটা প্রায়র প্রবাবিলিটি এবং একটা পোস্টেরিয়র প্রবাবিলিটি থাকে একটা হাইপোথিসিসের। তো এইখানে যেটা যদি আপনি এখানে একটা লাইকলিহুড এবং পোস্টেরিয়র প্রবাবিলিটি ক্যালকুলেট করেন, একটা অবজারভেশন থেকে অনেকগুলো ধারণা তৈরি করতে পারেন, কিন্তু কোনটা মোস্ট লাইকলি, কোনটা সব থেকে বেশি ব্যাখ্যা দিতে পারছে এবং কোনটার প্রবাবিলিটি সব থেকে বেশি, সেই জিনিসটা আমরা দেখি। এটা কিন্তু এরকম না যে ধারণা মানে যে কোনো কিছু মানে একটা আউট অফ দ্য ব্লু যা খুশি মনে হলো সকালবেলা উঠে আমরা বললাম যে না ভাই কোনো জিনিসটাই তো, সবই তো একটা ধারণা করলাম। এইরকম ধারণা কিন্তু নয়। তার পেছনে একটা এভিডেন্স আছে, তার পেছনে একটা লাইকলিহুডিজম কাজ করে, তার পেছনে যদি আপনি দেখেন সেখানে প্রায়র প্রবাবিলিটি এবং পোস্টেরিয়র প্রবাবিলিটি ক্যালকুলেট করে দেখবেন আমাদের যে ধারণাগুলোর কথা আমরা বলছি, আমি বা আসিফ ভাই যে বলছি, সেইটার লাইকলিহুড কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু আপনার যে ধারণা করছেন সেই ধারণার থেকে। যদি সত্যি এরকম হতো, এটা একটা মিরাকুলাস, ধরুন একটা মিরাকুলাস একটা এরকম একটা আয়াত ধরে নিলাম, ঠিক আছে, সেইখানে যেটা করা উচিত ছিল কি জানেন তো, যদি সত্যি একজন জানতো এই ঘটনাটা, তার করা কি উচিত ছিল জানেন তো, এই যে হাইপক্সিয়া এই জিনিসটাকে সে যদি ব্যাখ্যা করতো, তার থেকে বরং অনেক বেশি কাজ হতো। এই টাইটনেস অফ ব্রেথ এটা কেন, টাইটনেস অফ চেস্ট এটা কেন হয়, শর্টনেস অফ ব্রেথ এটা কেন হয়, সে আরো জিনিসগুলো ব্যাখ্যা করতো। সে কি বলতো যে এই দেখো ডিজিনেস হয়, এই দেখো একটা হার্ট রেট বেড়ে যায়, এই দেখো এই সমস্যাগুলো হতে পারে, এই ঘটনাগুলো সে বলতো। এরকম হচ্ছে একটা আলটপকা যা খুশি একটা কমেন্ট, মানে একটা ছোট্ট একটা কমেন্ট, যেটা হচ্ছে যেটা খুবই লাইকলি, যেটা খুবই লৌকিক একটা ইয়েতে খুবই একটা লাইকলি, এবং সেটা এটা ঘটনা, মানে এই ঘটনা সবাই জানে। আপনি যে কোনো একটা পাহাড়ের একজন মানুষকে জিজ্ঞেস করে আসুন, পাহাড়ের দিকে যারা থাকে, তারা এই অঞ্চলে যারা থাকে, তাদেরকে জিজ্ঞেস করে আসুন, তারা প্রত্যেকেই এই জিনিসটা জানে, ইচ এন্ড এভরি পার্সন এই জিনিসটা জানে। দরকার হলে পাহাড়েরও দরকার নেই, তখনকার দিনে যে সমস্ত বড় বড় দুর্গগুলো তৈরি করতো, সেখানে যে উঁচু উঁচু জায়গাগুলো তারা উঠতো, তারা পর্যন্ত জানে এই জিনিসগুলো। আমার মনে হয় না এটা খুব একটা মিরাকুলাস একটা নলেজ, এবং এইটার জন্য যে খুব যে বেশি ধানাই পানাই করতে হবে, মানে খুব যে বেশি আপনাকে একজন সায়েন্টিস্ট হতে হবে, নোবেল লরিয়েট হতে হবে, এরকম নয়। এটা খুব সহজ স্বাভাবিক জ্ঞান যেগুলো মানুষের ছিল, সেগুলো থেকে এই জিনিসগুলো, এই কথাগুলো বলা যায়, এবং সেই কথাটাই মোস্ট লাইকলি, সেটাই মোস্ট প্রবাবল। সেই জন্য সেই মোস্ট প্রবাবল ক্লজটাকে আপনাকে ধরতে হবে। যদি আপনি এটাকে মিরাকুলাস একটা ইয়ে করেন, মানে এক্সট্রা অর্ডিনারি একটা ক্লেম করেন আপনি, তাহলে আপনাকে এক্সট্রা অর্ডিনারি একটা প্রুফ আনতে হবে। এইখানের মধ্যে সেই এক্সট্রা অর্ডিনারি প্রুফ আমি কোনো কিছুই দেখছি না আসিফ ভাই। অমিত ভাই, আপনাকে একটা উদাহরণ দিই। যেমন মনে করেন যে আদা আদা চা খেলে কাশি যদি হয়, খুব ঠান্ডা কাশি যদি হয়, আদা চা খেলে একটু ভালো লাগে, একটু আরাম লাগে, হ্যাঁ, নাকে এবং মুখে একটু আরাম লাগে। মনে করেন একটা গ্রামের একটা অশিক্ষিত একটা মূর্খ লোক, সে সেই জিনিসটা জানে।
সে যখন এই জিনিসটা জানে তখন একজন ব্যক্তি ধারণা করতেছে যে এই জিনিসটা আল্লাহ পাক তাকে সরাসরি তাকে ওহীর মাধ্যমে জানিয়েছে, আর আরেকজন ব্যক্তি ধারণা করতেছে যে এই তথ্যটা সে হয়তো তার অভিজ্ঞতা থেকে জেনেছে, বা তার আশপাশের মানুষ যারা ছিল তাদের থেকে জেনেছে, বা তার পূর্বপুরুষ যারা ছিল দাদি নানি চাচি, এরা ছোটবেলা থেকে যখন তার সর্দি হতো ঠান্ডা হতো কাশি হতো তখন তাকে আদা চা খাইয়েছে, এখান থেকে সে জেনেছে, জেনে থাকতে পারে, অথবা এলাকাবাসীর থেকে, অথবা কোনো বই পড়ে জেনে থাকতে পারে। আচ্ছা, এই দুইজন দুইটা ধারণা দিল। একজন ধারণা দিল মনে করেন মামদভূত তাকে জানিয়েছে, আরেকজন ধারণা দিল সে হয়তো তার অভিজ্ঞতা থেকে বা পূর্বপুরুষ থেকে আশপাশের মানুষ থেকে পেয়েছে। এই দুইটা কি সমপর্যায়ের ধারণা অমিত ভাই? অবশ্যই না আসিফ ভাই, অবশ্যই না। একটা ধারণার পেছনে যথেষ্ট এভিডেন্স আছে যে এইটাই হওয়ার কথা, যে আশপাশের মানুষ থেকে জেনে সে এটা জেনেছে। আরেকটা দাবি হচ্ছে, আরেকটা ধারণা হচ্ছে মামদভূত তাকে কানে কানে এসে একদিন বলে গেছে। এটার তো কোনো আলটিমেটলি কোনো এভিডেন্স নাই, কোনো এটার সপক্ষে কোনো যুক্তি নাই, কোনো নাই। এই দুটো তো একরকমের ধারণা না, তাই না? এক্স্যাক্টলি আসিফ ভাই, এবং এই জন্য যখন একটা এক্সট্রা অর্ডিনারি যদি ক্লেম করেন, একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম যদি করেন, তাহলে আপনাকে একটা এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স কিন্তু আনতে হবে, সেখানে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ডিটেলস দিতে হবে। একটা অর্ডিনারি ডিটেলস দিয়ে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম সেখানে কিন্তু করতে পারেন না। আমরা যদি এখানে যে জিনিসটা দেখছি, এটা কিন্তু যদি আমি যে এখানে যে দু একটা ইংলিশ আমি ট্রান্সলেশন দেখলাম, সেই ট্রান্সলেশনগুলো যদি সঠিকও হয়, জানি না আমি এখানে এখানে বাংলা ট্রান্সলেশনগুলো কিন্তু এখানে ওরকম ভাবে মিলছে না আসিফ ভাই। এখানে বাংলা ট্রান্সলেশনগুলো অন্যরকম ভাবে করেছে, সেখানে অন্তঃকরণের কথা বলেছে, এই ধরনের কথা বলেছে। যাই হোক, আমি ধরে নিলাম যে তারা হেভেনের দিকে ক্লাইম্ব করছে বা এই ধরনের জিনিসটা আমি ধরেই নিলাম, ঠিক আছে, তারা সত্যি কথাই বলছে। কিন্তু তা হলেও এখানে কিন্তু যে ডিটেলসটা, সেটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ডিটেলস নয়, সেটা কিন্তু খুব সহজ সাধারণভাবেই সেই সময় মানুষদের মধ্যে এই ডিটেলস, এই ধরনের জিনিসগুলো ছিল। আসলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে আমরা এখন কিছু কিছু মানুষ, যেমন ধরুন হচ্ছে এই বেদ কোরআন নিয়ে যারা মানে যারা সাইন্টিফিক এভিডেন্স করছেন বেদ কোরআন পুরাণে, তারা ধরেই নেন যে সেই যুগে যে সমস্ত মানুষগুলো ছিল সেগুলো একবারে গণ্ড মূর্খ ছিল। এই জিনিসটা কিন্তু কখনোই না। সোহেল ভাই, আপনি আপনাকে যদি আমি একটা সমুদ্রে ছেড়ে দিই বা ধরুন হচ্ছে একটা দ্বীপে ছেড়ে দিই, সেই দ্বীপে গিয়ে আপনি সারা বছরটা ক্যালকুলেট করতে পারবেন যে আজকে কত তারিখ কত দিন, এই জিনিসটা আপনি ক্যালকুলেট করতে পারবেন সোহেল ভাই? উম, না, একটা ওইভাবে তো দ্বীপে, পারবো না যদি আমার হাতে কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে। হ্যাঁ জানেন তো, আজ থেকে 1000 বছর আগে, 1200 1000 বছরের বেশি বছর আগে, ধরুন 2000 বছর আগে বেশ কিছু মানুষ কিন্তু এই জিনিসটা করতো, বুঝলেন? তাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, তারা কিন্তু শুধুমাত্র আকাশে তারা দেখে প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন ক্যালকুলেট করতো। কিভাবে করতো? খেয়াল করে রাখতে হয়তো, ওইভাবে করলে আমিও পারবো, কিন্তু এত ধৈর্য হবে কিনা কি এটা খেয়াল একটা ব্যাপার। কি খেয়াল করে রাখতো? ওই যে কোন দিকে চাঁদ যাচ্ছে কোন দিকে তারা যাচ্ছে এগুলা। চাঁদ দেখে নয়, তারা দেখে, ঠিক আছে? তার মানে দেখুন, এই জিনিসটা কিন্তু আপনাকে এখন দিলে আপনি পাচ্ছেন না, ঠিক আছে? এখন আপনি হয়তো অবাক না, হয়ে যাবেন, পারা আরে যাবে তাই না তো। তা না, কঠিন কাজ আর কি, কঠিন কাজ। হ্যাঁ, মনোযোগ রাখা, এক্স্যাক্টলি। দীর্ঘ সময় ধরে মনোযোগ মনোযোগ রাখা, রাখা কঠিন ব্যাপার। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কিন্তু তার মানে এই জিনিসটা ভেবে নেবেন না যে সেই সময় কোনো একটা মিরাকুলাস একটা ইয়ে ছিল, বুঝেছেন? অমিত ভাই, আপনাকে একটা মজার কথা বলি যে অনেকদিন আগে যখন আমি একা একা লাইভ করতাম, এক মুমিন ব্যক্তি এসে আমাকে মানে শুনিয়েছিল যে কোরআনে তো লেখা আছে প্রত্যেক প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করে। এইটা কোরআনে 1400 বছর আগে মানুষ কেমনে জানলো বলেন তো দেখি, যে কেমনে জানলো যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে? তো কোনো যদিও কথাটা সত্যি না, সম্পূর্ণরূপে সত্যি না। সেরকম ভাবে টেকনিক্যালি দেখতে গেলে বেশ কিছু প্রাণী আছে যারা, বেশ কিছু জীব আছে যারা অ্যাকচুয়ালি ইমমর্টাল বলতে পারেন, যারা মানে তাদেরকে না মারলে মরে না। কোনগুলা ভাই, কোনগুলা একটু ভাই বললে একটু ভালো হতো অমিত ভাই। আসি সোহেল ভাই, সোহেল ভাই, আমি কথাটা শেষ করিনি, বলবো সে কথা, ঠিক আছে? সে কথা আসছি। তা আসিফ ভাই, সত্যি যদি এই কথাটা তো মানে সে তো মানে হাজার হাজার যুগ বছর আগে থেকে এই জিনিসটা আসছে, তাই না আসিফ ভাই? মানে কোটি কোটি মানে যবে থেকে মানুষ আছে, মানুষ কেন, প্রাণীরাও তো, এবারে গরু ছাগল এরাও তো জানে যে একজন মারা যায়, এই জিনিসটা তো তারাও জানে, তাই না আসিফ ভাই? কিন্তু ভাই 1400 বছর আগে কিভাবে জানলো এটা বলেন তো? এটা তো মানে আমি না হতভম্ব হয়ে কিছুক্ষণ তবদা খেয়েছিলাম তার প্রশ্নটা শুনে, যে 1400 বছর আগে কিভাবে জানলো যে মানুষ মারা যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন তার আগে কি রীতিমতো বেঁচে পড়তে ছিল মোহাম্মদের পূর্বপুরুষরা? হঠাৎ কোরআনে এটা নাজিল হওয়ার পর থেকে মারা শুরু করলো না, এর আগে নিশ্চয়ই বেঁচে পড়তে ছিল সবাই নাকি? নাহলে মানুষ জানলো কিভাবে, তাই না? কোরআন নাজিল হওয়ার পর সবাই বলে, আরে তাই তো, লোকজন তো মরে যাচ্ছে, আমরা ভাবছিলাম রে কোথায় যায়, আরে তাই তো, এরা তো মরে যায়, এরকম ভাবনার মধ্যে ওরা তো মরছে, হ্যাঁ। আমরা তো ভেবেছিলাম ওরা মরছে না। কি অদ্ভুত, মানে কি, মানে মুমিনদের বুদ্ধিমত্তার আসলে প্রশংসা করতে হয়। আমির ভাই, তাহলে আমি আবার একটু গেলাম ভাই, আপনি কথা বলেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবার সোহেল ভাই যে জিজ্ঞেস করছিলেন যে একটা ইয়ে কি, মানে এমন কোন কোন অ্যানিমেল আছে, যারা প্রাণী আছে যারা সত্যি ইমমর্টাল, বা তারা যারা হচ্ছে অমর, যাদেরকে না মারলে মরে না। হ্যাঁ সত্যি আছে, এরকম কিছু কিছু আছে। তাদের মধ্যে একটা হচ্ছে জেলিফিশ আছে, ঠিক আছে? দেখবেন, আপনি একটা কাজ করবেন, ঠিক আছে? ইমমর্টাল অ্যানিমালস এইটা দিয়ে আপনি
ইয়েতে সার্চ করবেন, ঠিক আছে? ইমমর্টাল অ্যানিমালস অন আর্থ এইটা দিয়ে আপনি সার্চ করবেন, আমাদের গুগলে সার্চ করবেন, ঠিক আছে? বা বিং সার্চও করতে পারেন, ঠিক আছে? দেখবেন অনেক এরকম অনেকগুলো এরকম আছে, হাইড্রা আছে, জেলিফিশ আছে, এরকম অনেকগুলো আছে, অনেকগুলো প্রাণী আছে যারা মেটামরফোসিসের মধ্যে দিয়ে যায়। তাদেরকে যদি না মারেন, তারা কখনো এই এজিং এর জন্য তারা কখনো মরে না। সোহেল ভাই। আচ্ছা, না এটা আমার জানা ছিল না যে এদেরকে ওই যে জেলিফিশ আর হচ্ছে হাইড্রা এই হুম দুইটাকে না মারলে মরবে না। হুম আচ্ছা, হুম এটা জানা ছিল না এদিকে আর কি, একটা জানা দেখবেন হলো। একটা ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ আছে, ঠিক আছে? এই জেলিফিশ গুলো কি করে, আমরা মরে যাই কেন জানেন? আচ্ছা, কোরআনে এই জিনিসটা বলা আছে যে আমরা মরে যাই কেন? আচ্ছা, কোরআনে মরে যাই এই কথাটা আছে? মানুষ মরণশীল, এটা তো সবাই কিন্তু কেন? জানে পৃথিবীতে। ওয়াই বাট ওয়াই? কেন কেন আমার যেটা ধারণা, বুঝছেন, আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি হ্যাঁ যেহেতু জীববিজ্ঞান বা কোনো ডাক্তার কোনো সাইডের স্টুডেন্ট না, আমি অন্য সাইডের, তো সোশ্যাল সায়েন্সের আর কি। তো তারপরেও আমার যেটা ধারণা যে আহ, মানুষ সবকিছুরই তো ক্ষয় আছে নাকি, মানুষের শরীরও তো একটা যন্ত্র, সেটারও ক্ষয় হয়ে এক সময় নিঃশেষ হয়ে যায়। কিন্তু ক্ষয়টা হয় কেন, হয় এরকম এরকম ব্যাপারটা কেন হয়, কি ক্ষয় হয়, কোন জিনিসটা ক্ষয় হয়? এই তো আপনি তো যে বেশ ক্ষয় ছোট থেকে বড় হলেন, ছোট থেকে বড় হওয়ার আগেই তো ক্ষয় হয়ে যেতে পারতেন, এরকম হতে হতে পারতেন। না, একটা একটা গ্রোথের টাইম থাকে তো, যখন আমার তারপর কি হলো? তারপরে আস্তে কোন আস্তে জিনিসটা আবার ক্ষয়? আচ্ছা দেখুন তো ক্ষয় হয়। ক্ষয় ক্ষয় বলতে আপনাদের তো হাড্ডিও ক্ষয় হয়, ওই আরে নার্ভও দেখুন ক্ষয় হয়, একটা সবই ক্ষয় জিনিস হয়। দেখুন, একটা জিনিস দেখুন, এই যে চুল দাড়ি এগুলো, এগুলো তো রোজ বড় হচ্ছে, রোজ আপনি কাটছেন, আবার শেভ করছেন, আবার চুল কাটছেন, এগুলো নতুন নতুন গ্রো করছে, তাই না? গ্রো খাচ্ছেন করছে, কিন্তু দাচ্ছেন। চুল তো কমে, বয়স হলে আবার কমতে লাগে না, পারে কেন? 30 পর্যন্ত পারে, সেই জিনিসটাই 25 সেই পর্যন্ত। জিনিসটাই জিজ্ঞেস করছি, কেন, হোয়াট হ্যাপেন্স না, কেন অ্যাকচুয়ালি? কেন কেনটা আমি জানি না, এটা তো আচ্ছা, মেডিকেল সাইডে বা এটা বায়োলজির ইয়েতে লেখা, স্টুডেন্ট এই বলতো। কোরআনে লেখা আছে, কোরআনে এই যে বলছেন যে কোরআনে তো অনেক অনেক সাইন্টিফিক জ্ঞান আছে, কোরআন থেকে আপনি বের করে আনবেন তো, ঠিক আছে? এটা আপনার হোম না, টাস্ক রইলো, ঠিক আছে? আমি কেন আপনাকে বলবো না। কেন নাই, কেন কই? আমি দেখিনি এ পর্যন্ত, ঠিক দেখতে আছে, হবে, কেন এখনো দেখিনি। তো ঠিক আছে, কেনটা এটা বলেন আপনার, আপনি, এটা আপনার, আপনি না না, একটু এটা ভালো আপনার বলবো বুঝেন। না, বলবো না, এটা আপনার আরে হোম টাস্ক বলেন ভাই, রইলো। শুনেন, না না, এগুলো কিছুতেই বলবো না। আমাদের, শুনেন এইবার তো আমি আমরা বলবোই না, এইবার তো আমি বলবোই না। শুনেন ভাই, আপনার যাতে, শুনুন শুনুন শুনুন, আরে আপনার শুনেন যাতে শুনেন, খিদেটা আমি বলি থাকে। আমি বলি হ্যাঁ শুনেন, বলুন। আমরা হলাম কাজকর্ম করে খেতে হয়, মানে এটা নিয়ে তো ধরেন কখন জানবো কি না জানবো, তো আপনি জানালেন, আপনি একটা জ্ঞান বিতরণ করলেন, এটা তো মহৎ আমি কাজ, জানাবো, সমস্যা আপনি একটা, না না, শুনুন 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 শুনুন, একটা কাজ করুন, না না, ওরকম সব সব ফ্রিতে জ্ঞান বিতরণ করবো না। আপনি আজকে একটা কাজ করবেন, আপনি একটুখানি নিজে, না সিরিয়াসলি বলছি, আপনি একটুখানি নিজে পড়ার চেষ্টা করুন না, ঠিক আছে? আপনি নিজে পড়ার চেষ্টা করলে আপনি দেখবেন নিজের জ্ঞানটাও বাড়বে, নিজের বোঝাটাও হবে, ঠিক আছে? আপনি একটুখানি দেখুন যে আমাদের এজিং কেন হয়, এটা নিয়ে খুঁজবেন, ঠিক না আছে? না, আপনি খুঁজে অনেকে যদি অনেক না পান, অনেকক্ষণ ধরে কথা বলেন, আমাকে রিকোয়েস্ট থাকলো যে এই জিনিসটা, যে কেন মানুষ মারা বলবো। যায়, এটা আপনি একটু বললে আপনি ভালো যেদিন হয়। আসবেন, সেদিন আমি আবার শিখিয়ে বলবো, কবে বলছি অ্যাড যে, হবো, কবে করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বলছি। আমাদের যে ডিএনএ লেংথ থাকে, ডিএনএ লেংথ গুলো আস্তে আস্তে যখন রেপ্লিকেট হয়, এই রেপ্লিকেশন গুলো আস্তে আস্তে ছোট হতে থাকে, তাই জন্য ডিএনএ লেংথটা এমন সময় এরকম ছোট হতে হতে একটা ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে যায়। তাই এই যে এই ডিএনএ লেংথটা ছোট হওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের একটা এনজাইমটাকে, এটাকে বলে টেলোমারেজ। তো এই টেলোমারেজ এনজাইমটা কি করে, টেলোমিয়ারটাকে তৈরি করে দেয়, হ্যাঁ। তা এইবারে গল্পটা হচ্ছে এটাই যে যখন ওইটাকে তৈরি করতে পারে না, যখন এনাফ ড্যামেজ হয়ে যায় ডিএনএর মধ্যে, তখন সেই সেলগুলো রিপ্লিকেট করতে পারে না। তো তখন আমাদের মধ্যে একটা যে এই যে এজিং যে বলছেন, যে ক্ষয় যে জিনিসটা বলছেন, সেই ক্ষয়টা হয়, এই জন্য মানুষ মারা যায়। তো এই জন্য অনেক ইয়ে চলছে, অনেক গবেষণাই চলছে যে যাতে এই যে রেপ্লিকেশন যেটা হচ্ছে না, এই যে একটা পার্ট যে রেপ্লিকেশন হচ্ছে না, এই জিনিসটা যাতে ইয়ে করতে পারে। তারপরে আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, এই রিপোর্টটা অবশ্যই একটা জায়গা থেকে দেখি আমি পড়তে শুরু করেছিলাম। একটা স্যালামেন্ডার আছে, এই স্যালামেন্ডার কি করে, এই স্যালামেন্ডার হাত পা গুলো কেটে দিলে এদের এই তাদের সেই ইয়ের মধ্যে কিছু কিছু স্টেম সেলস থাকে, বুঝলেন? স্টেম সেলস গুলো সেগুলো আবার রিভার্ট ব্যাক করে সেই অর্গানটাকে জেনারেট করতে পারে, রিজেনারেট করতে পারে। তো এখন সেই জিনিসটি গবেষণা চলছে যে এটা কিভাবে রিজেনারেট করে, কোন সিগন্যালিং গুলো কাজ করে, তার মধ্যে কোন কোন জিন গুলো কাজ করে, সেই রিজেনারেশনের মাধ্যমে কি মানুষের ক্ষেত্রেও হাত পা এগুলো গজিয়ে তোলা যাবে? এখনো পর্যন্ত যে খুব যে প্রোগ্রেস করেছে এবং নেক্সট 1 বছরের মধ্যেই দেখতে পাবেন সেরকম না, তবে অবশ্যই গবেষণা চলছে। অদূর ভবিষ্যতে এটা দেখতেও পেতে পারেন যে হয়তো জেনেটিক মডিফিকেশন করে আমরা হাত পা গুলো গজিয়ে ফেলছি, যাদের হাত পা গুলো কাটা পড়েছে বা কিছু হয়েছে, ড্যামেজ হয়েছে, তা নতুন নতুন অর্গান তৈরি করছি, এই জিনিসটা হয়তো একদিন দেখতেই পাবেন, বুঝলেন? আচ্ছা, বুঝলাম, ধন্যবাদ। তো আমার একটা হলো যে ডিএনএ গুলা, ওই যে বললেন যে এক সময় হলো ড্যামেজ হয়ে যায়, তো হুম। এগুলাকে, এই যে মানুষের আয়ু কম বেশি হয়, তো এটা কি কারণে? এগুলাকে খাবারের মাধ্যমে তাজা রাখা যায় কিছুদিন বেশি, আচ্ছা একটা কাজ করি সোহেল ভাই, এরকম। আপনি, না না সোহেল ভাই, একটা কাজ করি, আজকে অনেকক্ষণ কথা হচ্ছে আপনার সাথে, হ্যাঁ। আজকে লাইভের শেষের দিকেও আছি আমরা, ঠিক আছে? আজকে আমরা একটুখানি বাকি গেস্টদের সাথে কথা বলে নিয়ে আপনার যে পরবর্তী কোয়েশ্চেন গুলো আমরা আরেকদিন করবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, ওকে। দেখা আবার কবে অ্যাড করেন দেখি। না না, আপনি আসবেন, আর আমি আমার লাইভে আসবেন, আমি অ্যাড করি তো সবাইকে, সবাইকে লাইন দিয়ে অ্যাড করি আমি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, গুড নাইট।